তো ফৌজদারি কার্যবিধি আমরা জানি 1898 সালের আইন। তো আজকে আমরা ফৌজদারি কার্যবিধি একে হচ্ছে শিরোনাম, অর্থাৎ এই আইনটি ফৌজদারি কার্যবিধি আইন নামে অভিহিত হবে। আর এই আইনকে বলা হয় পদ্ধতিগত আইন, অর্থাৎ ধারা একে হচ্ছে শিরোনাম, অর্থাৎ এই আইনটি ফৌজদারি কার্যবিধি আইন নামে অভিহিত হবে ধারা এক। আর এই ধারায় বলছে যে ফৌজদারি কার্যবিধি আইনটি একটি কি ধরনের আইন, এমসিকিউ যদি আসে তাহলে আপনি লিখবেন এটা হচ্ছে পদ্ধতিগত আইন। তাহলে এক ধারা একে কি, একে হচ্ছে শিরোনাম, অর্থাৎ এই আইনটি ফৌজদারি কার্যবিধি নামে অভিহিত হবে এবং এই আইনকে বলা হয় পদ্ধতিগত আইন। এটা হচ্ছে ধারা এক। 2 এবং 3 সরকার বাদ দিয়ে দিছে, সুতরাং 2 এবং 3 আপনাকে পড়া লাগবে না। আমি আগেই বলেছি এই ক্লাসটা হচ্ছে রিভিশন ক্লাস। আগে আমরা 1 থেকে 250 পর্যন্ত করাইছি, যেহেতু করানো হয়েছে, যেহেতু আমরা একটু দ্রুতই যাব, কারণ 250 পর্যন্ত 1 থেকে শেষ করতে গেলে দ্রুত না গেলে কিন্তু আমরা এটা শেষ করতে পারবো না। আগে যেহেতু করাইছি, আর যদি কারো কোনো সমস্যা থাকে স্পেসিফিকলি একটা, দুইটা বা তিনটা ধারায় যদি কারো কোনো সমস্যা হয় তাহলে আমরা গ্রুপে লিখবেন যে কোন ধারায় সমস্যা, তাহলে আমরা এটার উত্তরটা ইনশাআল্লাহ দিয়ে দিব। আচ্ছা, তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের একে হচ্ছে শিরোনাম, 2 এবং 3 বাতিল। একের শিরোনাম, 2 এবং 3 সরকার বাদ দিয়ে দিছে, সুতরাং আমাদের এটা পড়া লাগবে না। আচ্ছা, তারপর আসেন ফৌজদারি কার্যবিধি আইনের 4। 4 হচ্ছে বিভিন্ন সংজ্ঞা। কিসের সংজ্ঞা? এখন আমরা এই সংজ্ঞাগুলো ইনশাআল্লাহ শুরু করব। 4 হচ্ছে বিভিন্ন সংজ্ঞা। কি সংজ্ঞা? 4 একের ক। 4 একের কতে হচ্ছে অ্যাডভোকেট। অ্যাডভোকেট মানে কাকে বলা হয়? অ্যাডভোকেট হচ্ছে, অ্যাডভোকেটের বাংলা হচ্ছে মুক্তার বা উকিল, অর্থাৎ আদালতে যিনি মামলা কার্যক্রম পরিচালনা করেন তাকে বলা হয় অ্যাডভোকেট। এটা হচ্ছে 4 একের ক। আচ্ছা, 4 একের ক ক মানে দুইটা ক একসাথে, ক ক, এটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল, মানে আইন বিভাগের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি হচ্ছে অ্যাটর্নি জেনারেল। এটা হচ্ছে 4 একের ক ক। এবার আছেন 4 একের খ। 4 একের খতে হচ্ছে জামিনযোগ্য, জামিন অযোগ্য। যে অপরাধ দ্বিতীয় তফসিলে জামিন যোগ্য দেখানো হয়েছে সেটা জামিনযোগ্য, যেটা দ্বিতীয় তফসিলে জামিন অযোগ্য দেখানো হয়েছে সেটা জামিন অযোগ্য। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে দ্বিতীয় তফসিলটা কি? আমরা এটা নিয়ে আলোচনা করছি অবশ্য ক্লাসে আগে। তফসিল আমরা জানি বাংলাদেশে 5 ধরনের তফসিল আছে। তো 5 ধরনের তফসিলের মধ্যে প্রথম তফসিল সরকার বাদ দিয়ে দিছে, সুতরাং প্রথম তফসিল বাতিল। দ্বিতীয় তফসিল ম্যাজিস্ট্রেট পুলিশের কার্য, এবং এইখানেই সমস্ত কিছু বর্ণনা আছে। এটাই হচ্ছে পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের নিয়ে কার্য, এবং যা কিছু আছে সব দ্বিতীয় তফসিল অনুযায়ী হয়। আমাদের দ্বিতীয় তফসিলটা পড়তে হবে। এই দ্বিতীয় তফসিলে 8টা কলম আছে। এই 8টা কলমটা আমি এটার উপর একদিন একটা ক্লাস দিব। আপাতত এটুকু জানেন, দ্বিতীয় তফসিল নিয়েই আমাদের কাজ। তৃতীয় তফসিল হচ্ছে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। চতুর্থ তফসিল ম্যাজিস্ট্রেটের অতিরিক্ত ক্ষমতা। আর পঞ্চম তফসিল ফরম। সুতরাং আমাদের এই 3টা না জানলেও হচ্ছে, আমাদের শুধু জানতে হবে 2 নম্বরটা, অর্থাৎ দ্বিতীয় তফসিলটা আমাদের জানতে হবে। অর্থাৎ এই 4 একের খতে আমলযোগ্য এবং আমল অযোগ্য, না সরি, জামিনযোগ্য, জামিন অযোগ্য, জামিনযোগ্য, জামিন অযোগ্য। যে অপরাধ দ্বিতীয় তফসিলে জামিনযোগ্য দেখানো হয়েছে সেটা জামিনযোগ্য, যেটা জামিন অযোগ্য দেখানো হয়েছে সেটা জামিন অযোগ্য। এটা হচ্ছে 4 একের খ। এবার আসেন 4 একের উম। 4 একের উমতে কি বলছে? উমতে হচ্ছে রাষ্ট্রীয় কেরানি। রাষ্ট্রীয় কেরানি কাকে বলে? প্রধান বিচারপতি কর্তৃক নিয়োজিত ব্যক্তিকে রাষ্ট্রীয় কেরানি বলা হয়। অর্থাৎ পরীক্ষার মধ্যে এমসিকিউ আসতে পারে যে রাষ্ট্রীয় কেরানি কে নিয়োগ করেন। এর উত্তরটা হচ্ছে রাষ্ট্রীয় কেরানি নিয়োগ করেন প্রধান বিচারপতি। তাহলে 4 একের উমতে হচ্ছে রাষ্ট্রীয় কেরানি। আচ্ছা, এবার আসেন 4 একের চ। 4 একের চতে হচ্ছে ধর্তব্য অপরাধ বা আমলযোগ্য অপরাধ। এইটাও সংজ্ঞাটা এইভাবে লিখবেন, যে অপরাধ দ্বিতীয় তফসিলে আমলযোগ্য দেখানো হয়েছে অথবা পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে, সেটাই হচ্ছে ধর্তব্য বা আমলযোগ্য অপরাধ। আচ্ছা, এবার আসেন 4 একের চ, বর্গীয় চ। আচ্ছা, 4 একের গ বাদ রয়েছে না? গতে হচ্ছে অভিযোগ। অভিযোগটা কি? যদি কোনো ব্যক্তি থানায় এসে কোনো ধরনের মামলা করে সেটা হচ্ছে অভিযোগ, আর যদি আদালতে যা সেটা হয়ে যাবে নালিশ। অর্থাৎ সহজ ভাষায় আপনি বলেন 4 একের গ, থানায় এসে কোনো ব্যক্তি যদি সুবিচার পাওয়ার আশায় কোনো বিষয়ে রিপোর্ট দেয় সেটা হচ্ছে অভিযোগ, আর আদালতে গিয়া যদি রিপোর্ট দেয় সেটা হয়ে যাবে নালিশ। আশা করি সহজে বুঝতে পারছেন। আচ্ছা, 4 একের চ আলোচনা করতেছিলাম। চতে হচ্ছে ধর্তব্য অপরাধ 4 একের চ, আর অধর্তব্য অপরাধ 4 একের ড। অধর্তব্য অপরাধ কাকে বলে? যে অপরাধ দ্বিতীয় তফসিলে অধর্তব্য দেখানো হয়েছে, অর্থাৎ পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে না, সেটাই হচ্ছে অধর্তব্য অপরাধ। এবার আসেন তদন্ত। 4 একের ঠতে হচ্ছে তদন্ত।
তদন্ত, আর 4(1)-এর টতে হচ্ছে অনুসন্ধান। আচ্ছা, তদন্ত এবং অনুসন্ধান। আচ্ছা, তদন্তটা কি? তদন্ত হচ্ছে পুলিশ অফিসার, ম্যাজিস্ট্রেট সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করার উদ্দেশ্যে যে কার্যক্রম পরিচালনা করেন সেটা হচ্ছে তদন্ত। আর সত্য মিথ্যা নিরূপণের জন্য, ঘটনা সত্য বা না মিথ্যা এইটা নিরূপণের জন্য যে কার্যক্রম পরিচালিত হয় সেটা হচ্ছে অনুসন্ধান। আচ্ছা, এবার আসেন 4(1)-এর নিয়। 4(1)-এর নিয়তে বলছে হাইকোর্টের সংজ্ঞা। হাইকোর্ট কাকে বলে? হাইকোর্টটা হচ্ছে আইন বিভাগের যেখানে আপিল এবং রিভিশনের জন্য গঠিত আদালত। হাইকোর্টটা হচ্ছে আপিল এবং রিভিশনের জন্য গঠিত আদালতকে হাইকোর্ট বলা হয়। এবার আসেন 4(1)-এর দন্তান্ন। 4(1)-এর দন্তান্নতে হচ্ছে পিপি। পিপিটা কি? পিপির বাংলা হচ্ছে পাবলিক প্রসিকিউটর। পাবলিক প্রসিকিউটর হচ্ছে সরকারি উকিল, আপনি সহজ ভাষায় বুঝেন। 4(1)-এর দন্তান্নতে হচ্ছে পাবলিক প্রসিকিউটর বা সরকারি উকিল। সরকারি উকিলের সংখ্যা কত? 4(1)-এর দন্তান্ন, এটা হচ্ছে পাবলিক প্রসিকিউটর। আর 4(1)-এর মধ্যাহ্ন হচ্ছে অপরাধ। অপরাধ কাকে বলে? যে কাজ করলে বা না করলে শাস্তির বিধান আছেন সেটা হচ্ছে অপরাধ। 4(1)-এর ততে হচ্ছে থানা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলতে কি বোঝেন স্যার? সবাই কি মিউট করে দেন? আচ্ছা, সবাই কি মিউট হয়নি? দেখি মিউট হইল না কেন? আমি তো মিউট করে দিলাম। আচ্ছা, আমি আবার মিউট করি। যদি মিউট না হয়ে থাকে তাহলে একটু হাত, হ্যাঁ ঠিক আছে, আমি তো খেয়াল করিনি, মিউট একবার করছিলাম, পরবর্তীতে আবার হয়ে গেছে মনে হয়। আচ্ছা, এবার আসেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা 4(1)-এর ত। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলতে কি বুঝি? যিনি থানার দায়িত্বে থাকেন তিনি হচ্ছে থানার ভারপ্রাপ্ত কর্ম। আর 4(1)-এর দতে হচ্ছে থানা। থানা বলতে কয়েকটি পুলিশ, যেখানে পুলিশ মানে সরকার গঠিত পুলিশ ঘাঁটিকে থানা বলা হয়। অর্থাৎ পুলিশ সদস্যরা যেখানে অবস্থান করেন, অর্থাৎ সরকার ঘোষিত পুলিশ ঘাঁটি, পুলিশ ঘাঁটিকে বলা হয় থানা। আচ্ছা, এই সংজ্ঞাগুলি আমাদের মোটামুটি পড়লেই চলবে। আচ্ছা, এবার আসেন 5। 5(1), 5(2), এটা কিন্তু ভালোভাবে পড়তে হবে। 5(1)-এ কি বলছে দেখেন। 5(1)-এতে বলছে দণ্ডবিধির অধীনে অপরাধের বিচার ফৌজদারি অনুযায়ী হবে। অর্থাৎ এখানে কিন্তু এমসিকিউ থাকতে পারে যে দণ্ডবিধিতে বর্ণিত অপরাধের তদন্ত কোন আইন অনুযায়ী হবে, তখন উত্তরটা হচ্ছে ফৌজদারি আইন অনুযায়ী হবে। এটা হচ্ছে 5(1). তাহলে আমরা পাইলাম দণ্ডবিধির অধীনে অপরাধের বিচার ফৌজদারি অনুযায়ী হবে, দ্বারা কত? 5(1). এবার আসেন 5(2). 5(2)-তে বলছে অন্য কোনো আইনে যদি এই বিচার ও তদন্তের কথা উল্লেখ থাকে সেই অনুযায়ী হবে। প্রচলিত কোনো যদি আইন থাকে তাহলে সেই আইন অনুযায়ীও হবে। যেমন বিশেষ ক্ষমতা আইন, বিশেষ ক্ষমতা আইন যদি থাকে ওই আইনে, তাহলে ওই আইন অনুযায়ী তদন্ত এবং বিচার হবে। এটা হচ্ছে 5(2). এবার আসেন, আচ্ছা, যদি কারো সাউন্ড শোনা যায়, অন্য কারো সাউন্ড শোনা যায়, তাহলে গ্রুপে একটু লিখে দেন, তাহলে আমরা এটা কি ক্লাস করেন না? এবার আসেন ফৌজদারি কার্যবিধি আইনের 6তে বলছে আদালতের শ্রেণীবিন্যাস। আদালতের শ্রেণীবিন্যাস ফৌজদারি কার্যবিধি আইনের 6তে হচ্ছে আদালতের শ্রেণীবিন্যাস। আদালত হচ্ছে আমরা জানি, আগে আমরা পড়ছি, প্রধানত আদালত হচ্ছে দুই প্রকার। আদালত প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে দায়রা আদালত আর একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত। দায়রা আদালতের কোনো শ্রেণীবিন্যাস নাই, তবে ম্যাজিস্ট্রেট আদালতের শ্রেণীবিন্যাস আছে। ম্যাজিস্ট্রেট আদালত হচ্ছে 4 প্রকার। 4 প্রকার কি কি? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট। এই হচ্ছে আমরা 4 প্রকার ম্যাজিস্ট্রেট আদালত দেখতে পাই। এই হচ্ছে 6, 7, 8, 9 পড়া লাগবে না। 10-এ আছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আর 11তে হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেট কারা? নির্বাহী ম্যাজিস্ট্রেট আমরা জানি যে সরাসরি বিসিএস এর মাধ্যমে বাংলাদেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ হয়। আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাষ্ট্রপতির আদেশক্রমে নিয়োগ হয়। যারা বিচার কার্যক্রম পরিচালনা করে, জুডিশিয়াল কার্যক্রম পরিচালনা করেন, তারা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিসিএস এর মাধ্যমে নিয়োগ হয় না, তবে রাষ্ট্রপতির আদেশক্রমে নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ হয়। এটা হচ্ছে 11। এবার আসেন 12। 12তে হচ্ছে স্পেশাল ম্যাজিস্ট্রেট। স্পেশাল ম্যাজিস্ট্রেট
সরকার ইচ্ছা করলে যে কোনো ব্যক্তিকে নিয়োগ দিতে পারে, যেমন পুলিশের আইজিপি স্পেশাল ম্যাজিস্ট্রেট ক্ষমতা প্রয়োগ করতে পারে। এটা হচ্ছে 12তে হচ্ছে স্পেশাল ম্যাজিস্ট্রেট। এবার আসেন 18তে হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অর্থাৎ মেট্রো এলাকায় যে ম্যাজিস্ট্রেট থাকে তাকে হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আর 21 হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অর্থাৎ মেট্রোপলিটন যারা প্রধান থাকে তাদেরকে বলা হয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এটা হচ্ছে 21। 22 হচ্ছে জাস্টিস অফ দ্য পিস, অর্থাৎ বিচারপতি নিয়োগ 22 নির্দিষ্ট এলাকায় আর কি। 22 হচ্ছে জাস্টিস অফ দ্য পিস, আর 25 হচ্ছে জাস্টিস অফ দ্য পিস কারা, অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতিগণ জাস্টিস অফ দ্য পিস হিসাবে আখ্যায়িত হবে। এবার আসেন 28, দণ্ডবিধি অধীনেতে বিচার কোন আদালতে হবে, অর্থাৎ বিচারগুলি কোন আদালতে হবে, এটা বলছে আপনার কততে, ধারা 28। কোন আদালতে বিচার হবে, এটা হচ্ছে ধারা 28। কোন আদালতে বিচার হবে, এটা হচ্ছে ধারা, তাহলে আমরা 28 কোন কোন আদালতে বিচার হবে, হাইকোর্ট বিভাগে হবে, তারপর হচ্ছে দায়রা আদালতে হবে, আর হচ্ছে দ্বিতীয় তফসিলে বর্ণিত আদালতে হবে। ওই যে দ্বিতীয় তফসিলে যে আমরা একটু আগে পড়লাম, দ্বিতীয় তফসিলে বর্ণিত, অর্থাৎ 3টা আদালতে বিচার হবে, হাইকোর্টে হবে, দায়রা আদালতে হবে, দ্বিতীয় তফসিলে অষ্টম কালামে বর্ণিত আদালতে হবে। আর 29 খ বলছে 15 বছরের নিচে যদি কোনো শিশু অপরাধী থাকে তার বিচার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটে করবে, এটা 29 খ। তো আশা করি 29 খ পর্যন্ত ক্লিয়ার। এবার আসলে 31 বলছে হাইকোর্ট বিভাগ এবং দায়রা আদালত কি দণ্ড দিতে পারে। তো আমরা জানি হাইকোর্ট বিভাগ যে কোনো দণ্ড দিতে পারে, দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, তারা মৃত্যুদণ্ড সহ যে কোনো দণ্ড দিতে পারে, তবে মৃত্যুদণ্ড কার্যকর করতে হলে হাইকোর্টের অনুমোদন লাগবে, এটা হচ্ছে 31-2। তাহলে 31-1 বলছে হাইকোর্ট বিভাগ যে কোনো দণ্ড দিতে পারে, আর 31-2 বলছে আপনার দায়রা আদালত, দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, তারা মৃত্যুদণ্ড সহ যে কোনো দণ্ড দিতে পারবে, তবে মৃত্যুদণ্ড কার্যকর করতে গেলে হাইকোর্টের অনুমোদন লাগবে। এবার আসেন 31-3 বলে সহকারী দায়রা জজ 10 বছরের নিচে যে কোনো দণ্ড দিতে পারবে, এটা হচ্ছে 31-3। এবার আসেন 32, ম্যাজিস্ট্রেট যে দণ্ড দিতে পারে। ম্যাজিস্ট্রেট 3 ধরনের ম্যাজিস্ট্রেটের কথা আমরা একটু আগে পড়ছিলাম, 4 ধরনের ম্যাজিস্ট্রেট, তো এখানে বলছে 4 ধরনের ম্যাজিস্ট্রেট, এখানে 3 ধরনের ম্যাজিস্ট্রেটের কি কি দণ্ড দিতে পারে, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট। তাহলে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট কি কি দণ্ড দিতে পারে, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দিতে পারে 5,000 টাকা, 5 বছর কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা। আর দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট 3 বছর কারাদণ্ড, 5,000 টাকা জরিমানা। তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট 2 বছর কারাদণ্ড, 2,000 টাকা জরিমানা। এইগুলি সহজ আছে। এবার আসেন সরাসরি 35 কি বলছে, 35 বলছে একাধিক মামলায় আসামি দণ্ডিত হলে শাস্তি একটার পর একটা চলবে, মানে একাধিক অপরাধ হয়েছে, যেমন কারো বাড়িতে ডাকাতি করতে গেছে, ডাকাতি করতে গিয়ে দর্শন করছে, দর্শন করার পর মনে করেন আবার ঘরে আগুন ধরায় দিছে। এখন এরকম যদি হয়, তবে অন্য কোনো বিধান যদি না থাকে, তাহলে এখানে একটা শর্ত আছে, 14 বছরের কম কারাদণ্ড হইতে হবে, এরকম একটা বিধান আছে 71 ধারা পেনাল কোডের। আচ্ছা, যাই হোক, তবু আমরা মূল থিমটা হচ্ছে একাধিক অপরাধে যদি আসামি দণ্ডিত হয় তাহলে শাস্তি একটা ভোগ করার পর আরেকটা, একটার পর একটা চলবে। যেমন 2 বছর সাজা হইলো একটা মামলায়, আরেকটা মামলা 3 বছর হইলো, তাহলে 2 বছর খাটার পর 3 বছর আবার শুরু হয়ে যাবে। এইটা বলছে 35-এ। আচ্ছা, এবার আসেন 35-এর কয়ের একে বলছে আসামি জেল হাজতে থাকলে কারাবাসের সময় বাদ যাবে, আর অর্থদণ্ড হলে তার অর্থদণ্ড মওকুফ হয়ে যাবে। যেমন কোনো মামলায় যদি আসামি 3 বছর কারাদণ্ড হইল, কিন্তু সে জেলে আছে 4 বছর ধরে, তাহলে তাকে আর কারাদণ্ড ভোগ করা লাগতেছে না। কিন্তু কোনো আসামির যদি মনে করেন যে 6 মাস যাবৎ সে জেলে আছে, তার 6 মাস যাবৎ জেলে আছে, এখন ওই আসামিকে তাহলে কারা ভোগ করতে হবে, 6 মাস যাবৎ জেলে আছে, তারপর 6 মাস যাবৎ জেলে থাকার পর তার পরবর্তীতে সাজা হইলো 1 বছর, এই ক্ষেত্রে তাকে 6 মাস তো আগেই কাটছে, এই জন্য তার আর 6 মাস ভোগ করতে হবে। এটা হচ্ছে 35-এর কয়ের 1। আর 2-তে বলছে অর্থদণ্ড যদি হয় তাহলে তা অর্থদণ্ড মওকুফ হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা সরাসরি চলে যাব 42। এইগুলি তো আপনাদের সহজ আছে, তো এইগুলি খুবই সহজ, এইগুলি আমরা জাস্ট খালি একবার করে দ্রুত বলে যাই। 42 জনগণ সাহায্য করতে বাধ্য, 42-এর ক আইন শৃঙ্খলা গ্রেপ্তারে সাহায্য করতে বাধ্য, 42-এর ক আইন শৃঙ্খলা সাহায্য করতে বাধ্য, 43 জনগণকে সাহায্য করতে বাধ্য, 44 সংবাদ দিতে বাধ্য, 45 গ্রাম প্রধানগণ সংবাদ দিতে বাধ্য, 46 গ্রেপ্তারের সংখ্যা, 46-এর 1 দেহ স্পর্শ করে গ্রেপ্তার, 46-এর 2 বল প্রয়োগকারী, 46-এর 3
মৃত্যু ঘটিয়ে গ্রেপ্তার। 47 হচ্ছে গ্রেপ্তারের জন্য অনুমতি দিতে হবে। 48 দরজা ভেঙে 49 ভেঙে বাইর হয়ে যাবে। 50 অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। 51 দেহ তল্লাশি, 52 মহিলাদের দেহ তল্লাশি। 53 অস্ত্রশস্ত্র পাওয়া গেলে সেই অস্ত্রশস্ত্র সহ ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে হবে। 54 বিনা পরোয়ানায় গ্রেপ্তার। এই বিনা পরোয়ানায় গ্রেপ্তারের 9টা কলাম আছে, এটা একদম বই দেখে দেখে মুখস্থ করে নেবেন। এটার জন্য তো আর কোনো রুলস নাই, এটা ডাইরেক্ট মুখস্থ করবেন। 54 55 ববগরি ব্যক্তিদের গ্রেপ্তার। 57 নাম ঠিকানা যাচাইয়ের জন্য গ্রেপ্তার। 58 অনুসরণ করে গ্রেপ্তার। এই 57 তিনটা কলাম আছে, এটা একটু দেখবেন। 58 হচ্ছে অনুসরণ করে গ্রেপ্তার। 59 জনসাধারণ করতে, অর্থাৎ কোনো জনসাধারণ অন্য কোনো জনসাধারণকেও গ্রেপ্তার করতে পারে 59 দ্বারা ক্ষমতা বলে। আর 60 বলছে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে থানায় অথবা ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে, এটা হচ্ছে 60। 61 হতে 24 ঘন্টার ভিতরে আদালতে প্রেরণ করতে হবে। 62 বলছে গ্রেপ্তারকৃত ব্যক্তি সম্পর্কে একটা আদালতে রিপোর্ট দিতে হবে। এই রিপোর্টটা পুলিশ দিবে। পুলিশ যদি কোনো ব্যক্তি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে, তাহলে যদি সাইরা দেয় কিংবা আদালতে প্রেরণ করে, এই সম্পর্কে একটা রিপোর্ট দেবে, এটা 62। 63 হচ্ছে জামিনে মুক্তি। আর 64 65 ম্যাজিস্ট্রেটের উপস্থিতি গ্রেপ্তার। 65 বলছে যে আপনার 65 এবং 66 হচ্ছে আপনার ওই যে 65 বলতেছি রাখেন। 68 আমরা সরাসরি চলে যাচ্ছি। 68 হচ্ছে সমন। 68 বলছে সমনের সংজ্ঞা। 68 1, 68 2 হচ্ছে সমন কে কে জারি করতে পারে। আচ্ছা, 66 হচ্ছে পুলিশ হেফাজতে যদি কোনো আসামি পলায়ন করে, তাকে অনুসরণ করে গ্রেপ্তার করা যাবে। আর 67 বলছে 47 48 49 প্রয়োগ করা যাবে। এবার আসেন 68 হচ্ছে সমনের সংজ্ঞা। 68 1, 68 2 বলছে সমন কে কে জারি করতে পারে। সমন জারি করতে আদালতের কোনো অফিসার বা যাকে নির্দেশ দেয় সে জারি করতে পারে। 69 সমন জারির পদ্ধতি। 69 1 2 3 এটা কিন্তু একদম সুন্দরভাবে পড়তে হবে। 69 1 2 3। 69 1 বলছে সমন যাকে দিবেন তাকে 1 কপি দিবেন। 69 2 হচ্ছে সমন যাকে দিবেন তার স্বাক্ষর নিতে হবে। 69 3 হচ্ছে কোম্পানির নামে সমন, অর্থাৎ কোম্পানির নামে যদি সমন জারি করতে যান, তাহলে এই কোম্পানি ম্যানেজারের নিকট সমন দিতে হবে। এই হচ্ছে 69 1 2 3। আর 70 সাবালক পুরুষের নিকট সমন। আর 71 বলছে সমন টানিয়ে দিতে হবে। 72 সরকারি কর্মচারীর নিকট সমন। 73 অধিক্ষেত্রের বাইরে সমন। 74 সমন জারির প্রমাণ। আশা করি এই 74 পর্যন্ত ক্লিয়ার। এবার আসেন 75 বলছে গ্রেপ্তারি পরোয়ানার সংজ্ঞা। 75 1 আর 75 2 হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা কে কে জারি করতে পারে। 75 2 হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানার সংজ্ঞা হচ্ছে 75 1। 75 2 হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা কতদিন বলবৎ থাকে। আর 75 2 হচ্ছে এনইআর সংজ্ঞা। আর 75 2 হচ্ছে আবার রিকলের সংজ্ঞা। তাহলে দুইটা জিনিস আপনাকে জানতে হবে। এনইআর এবং রিকলটা সবাই আমরা পরিচিত আছি। এনইআর মানে কি? এনইআর হচ্ছে নন এক্সিকিউশন রিপোর্ট, অর্থাৎ আসামিকে যদি খুঁজে না পান, গ্রেপ্তার না করতে পারেন, তখন পুলিশ অফিসার একটা রিপোর্ট দেয় থানায়, এটার নাম হচ্ছে এনইআর। আর রিকল কোনটা? রিকলটা হচ্ছে আসামি যদি আদালতে হাজির হয়, তাকে গ্রেপ্তার না করার জন্য আদালত যে একটা কাগজ দেয়, এটার নামই হচ্ছে রিকল। তাহলে রিকল এবং এনইআর দুটোই কিন্তু 75 2 আছে। আচ্ছা, 76 হচ্ছে জামিন যোগ্য গ্রেপ্তারি পরোয়ানা। তখন পরীক্ষার মধ্যে আসতে পারে গ্রেপ্তারি পরোয়ানা কয় প্রকার। গ্রেপ্তারি পরোয়ানা 2 প্রকার, একটা হচ্ছে জামিন যোগ্য আর একটা হচ্ছে জামিন অযোগ্য। জামিন যোগ্য কোনটা? 76। আর জামিন অযোগ্য 75। তাহলে এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। একটা দ্বারাই 2-3টা কথা বলছে। যেমন 75 কিন্তু জামিন যোগ্য জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা, আবার 76 জামিন যোগ্য গ্রেপ্তারি পরোয়ানা, আবার 75 2 এনইআরের সংজ্ঞা, আবার 75 2 রিকলের সংজ্ঞা, আবার 75 2 গ্রেপ্তারি পরোয়ানা কতদিন বলবৎ থাকে। সুতরাং এই বিষয়গুলি কিন্তু খেয়াল করে সুন্দরভাবে একদম মুখস্থ করে ফেলতে হবে। সময় কিন্তু আমাদের দ্রুত চলে যাবে, কিন্তু এটাকে লুফে নিতে হবে। এই সুযোগটা আমাদের নিয়ে নিতে হবে যে সময় চলে যাচ্ছে, আমার পড়াটাও তো চলে যাচ্ছে। এই জন্য দ্রুত বেশি বেশি আমাদের পড়তে হবে এবং সময়কে ইউটিলাইজ করতে হবে, কাজে লাগাতে হবে। আপনি যদি মনে করেন যে আজকে না পড়ে কালকে পড়বো, আজকে তো শুক্রবার, অফিসের চাপ বেশি, ডিউটি করে আসছে, আজকে পড়বো না কালকে পড়বো, তাহলে পরীক্ষার হলে কিন্তু এই সুযোগটা আপনার থাকবে না যে আমি প্রচুর ডিউটি করছি, আমি লিখতে পারবো না, আমাকে পাস দিয়ে দিন। এই সুযোগ কিন্তু আপনার নাই। আপনি যাই করেন না কেন, আপনার পরীক্ষার খাতায় লিখতে হবে, লিখায় আপনার এখন প্রমোশন নিতে হবে। আর লেখা ছাড়া কিন্তু এখন আর প্রমোশন নেওয়ার কোনো সিস্টেম নেই। অন্য আগে একটা সুযোগ ছিল, এখন কিন্তু এই সুযোগটা একদম নাই। সুতরাং আপনাকে লেখাপড়া করেই পদোন্নতি নিতে হবে। সুতরাং আপনাকে পড়তেই হবে, এর বিকল্প কোনো ওয়ে নাই। আর এটা সম্ভব, খুব কঠিন কিছু না। এটা যদি আপনি একটু চেষ্টা করেন, কষ্ট করবেন 6 মাস, ফল ভোগ করবেন সারাটা জীবন। সুতরাং এই বিষয়টা একটু খেয়াল রাখবেন, তাইলে ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, এবার 76 76 পর্যন্ত আমরা গেলাম। এবার আসি আমরা 77
77 গ্রেপ্তারি পরোয়ানা সাধারণত পুলিশের উপর নির্ধারিত হয়, পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে, পালন করবে আর কি। আর 78 হচ্ছে জমির মালিকের উপর, 79 হচ্ছে অধস্তন অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিউটি অফিসার দ্বারা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করাতে পারে, অর্থাৎ অধস্তন অফিসার দ্বারা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করানো যেতে পারে, এটা হচ্ছে 79। আর 80 হচ্ছে গ্রেপ্তারের কারণ জানাতে হবে, যাকে গ্রেপ্তার করবেন তাকে গ্রেপ্তার কারণ জানাতে হবে। এখানে একটু কথা আছে, কিন্তু গ্রেপ্তারের কারণ জানাবেন এবং গ্রেপ্তারি পরোয়ানা যদি আসামি দেখতে চায় তাহলে দেখানো যাবে, কিন্তু তার হাতে দেওয়া যাবে না পরোয়ানাটা, এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। তাহলে 80 হচ্ছে গ্রেপ্তারের কারণ জানাতে হবে, গ্রেপ্তারি পরোয়ানা তাকে দেখাতে হবে এবং গ্রেপ্তারি পরোয়ানা কিন্তু তার হাতে দেওয়া যাবে না, এটা হচ্ছে 80। আর 81 হচ্ছে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে দ্রুত আদালতে প্রেরণ করতে হবে। 82 হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা সারা বাংলাদেশের মধ্যে যে কোনো জায়গায় কার্যকর করা যাবে। আর 83 হচ্ছে অধিক্ষেত্রের বাহিরেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যাবে। আর 84 হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা জারির পদ্ধতি। 84তে কি বলছে? গ্রেপ্তারি বাহিরে, অধিক্ষেত্রের বাহিরে গ্রেপ্তারি পরোয়ানা জারির পদ্ধতি, অর্থাৎ আপনার থানা এলাকার বাহিরে আপনি গ্রেপ্তারি পরোয়ানা কিভাবে জারি করবেন সেটা বলছে 84তে। 84-এর 1, 2, 3 আছে, এটা সবাই আপনারা জানেন। 84-এর 1-এতে বলছে গ্রেপ্তারি পরোয়ানাটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিকট নিয়ে যেতে হবে এবং তাকে সিন করাইতে হবে, এটা হচ্ছে 84-এর 1। এবং 84-এর 2-এতে বলছে গ্রেপ্তারি পরোয়ানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দেখাইতে হবে এবং তার নিকট তাকে সিন করাইতে হবে, এটা হচ্ছে 84-এর 1। 84-এর 2-এতে হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তার নিকট থেকে স্বাক্ষর নেওয়া যাবে এবং সাহায্য নেওয়া যাবে, এটা হচ্ছে 84-এর 2। 84-এর 3 হচ্ছে গ্রেপ্তার করার পর, অর্থাৎ তাকে যে আসামিকে গ্রেপ্তার করলেন, এই গ্রেপ্তার করার পরেও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট পরবর্তীতে পরোয়ানাটি দেখানো যাবে, এই হচ্ছে 84। এবার 85 হচ্ছে 20 মাইল দূরে গ্রেপ্তারি পরোয়ানা জারির পদ্ধতি, এটা হচ্ছে 85। আর 86 হচ্ছে হাজির করার পর পদ্ধতি, অর্থাৎ 20 মাইল দূরে গ্রেপ্তারি পরোয়ানা যে হাজির করার পর, যে আসামিকে হাজির করেন, হাজির করার পর তাই পদ্ধতি হচ্ছে, এটা হচ্ছে 86। 87 হচ্ছে হুলিয়া, 87-এর 1-এ কিন্তু হুলিয়ার সংজ্ঞা, 87-এর 2 হুলিয়া জারির পদ্ধতি, আর 87-এর 3-এ হচ্ছে হুলিয়া জারির প্রমাণ। আশা করি বুঝতে পারছেন। 87। এবার আসেন 88। তাহলে হুলিয়া হচ্ছে 87-এর 1, আর 87-এর 2 হচ্ছে হুলিয়া জারির পদ্ধতি, আর 87-এর 3 হচ্ছে হুলিয়া জারির প্রমাণ। এবার আসেন 88। 88-এর 1-এ হচ্ছে ক্রুকের সংজ্ঞা, 88-এর 2 হচ্ছে অধিক্ষেত্রের বাহিরে ক্রুক, মানে আপনার এলাকার বাহিরে অন্য থানা এলাকায়ও ক্রুক করা যাবে, এটা হচ্ছে 88-এর 2। 88-এর 3-এ হচ্ছে ক্রুকের পদ্ধতি 3 এবং 4। 88-এর 3-এতে হচ্ছে অস্থাবর সম্পত্তি ক্রুক, আর 88-এর 4-এতে হচ্ছে স্থাবর সম্পত্তি ক্রুক। 88-এর 5-এ হচ্ছে ক্রুককৃত সম্পত্তি যদি পচনশীল হয় সেই ক্ষেত্রে পদ্ধতি হচ্ছে 88-এর 5। 88-এর 6-এর ক হচ্ছে যদি নিরপরাধ ব্যক্তি থাকে তার সম্পত্তি কিভাবে ফেরত দেওয়া হবে, এর বিধান হচ্ছে 88-এর 6-এর ক। এবার আসেন 89 হচ্ছে আসামির সম্পত্তি ফেরত। 90 হচ্ছে সমনের অতিরিক্ত গ্রেপ্তারি পরোয়ানা। সমনের অতিরিক্ত গ্রেপ্তারি পরোয়ানা কখন জারি করা হয়? যদি কোনো সাক্ষী যে আদালতে হাজির হওয়ার সম্ভাবনা নাই, এই ক্ষেত্রে সমনের অতিরিক্ত গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়, এটা হচ্ছে 90। 91 হচ্ছে মুজলেকা দিয়েও কোনো আসামিকে আদালতে হাজির করা যায়। এবার আসেন 92, এই মুজলেকার শর্ত না মানলে শাস্তি হচ্ছে 92। আর 93 হচ্ছে বিদেশে সমন গ্রেপ্তারি পরোয়ানা জারির পদ্ধতি। বিদেশে 93-এর বিদেশে আপনার 93-এর ক বাংলাদেশের বাহিরে সমন জারি, 93-এর খ হচ্ছে বাংলাদেশের বাহিরে গ্রেপ্তারি পরোয়ানা জারি, আর 93-এর গরুর গ হচ্ছে বিদেশ থেকে সমন এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির পদ্ধতি। এবার আসেন 94 বলছে মামলার আলামত হাজির করার জন্য পুলিশ অফিসার কর্তৃক সমন, এটা হচ্ছে 94। এবার আসেন 95 ডাক বিভাগের পার্সেল চিঠিপত্র উদ্ধার করার জন্য তল্লাশি। এবার আসেন 96, 97 তল্লাশি পরোয়ানার সংজ্ঞা, আর শুধু তল্লাশির সংজ্ঞা হচ্ছে 102, 103। তাহলে এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে তল্লাশি পরোয়ানা আর একটা হচ্ছে তল্লাশি। তাহলে তল্লাশি পরোয়ানার সংজ্ঞা হচ্ছে 96, 97। এখানে অনেকে 98, 99 ক 100 দেয়, এগুলো দিতে পারেন, সমস্যা নেই। আর শুধু তল্লাশির সংজ্ঞা হচ্ছে 102, 103। তল্লাশি পরোয়ানার সংজ্ঞা হচ্ছে 96, 97। আচ্ছা, এবার আসেন 98 চোরাই মাল উদ্ধারের জন্য তল্লাশি। 99-এর ক হচ্ছে অশ্লীল বই পুস্তক, আর 100-তে হচ্ছে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি। এই হচ্ছে 100 পর্যন্ত শেষ। এবার আসেন 102, 103। 102 এবং 103-এ হচ্ছে তল্লাশির পদ্ধতি। 102-এর 1 তল্লাশির জন্য অনুমতি নিতে হবে। 102-এর 2 তল্লাশির জন্য দরজা জানালা ভেঙে তল্লাশি করা যাবে। 102-এর 3 গ্রেপ্তার ছাড়া দেহ তল্লাশি করা যাবে। 103-এর 1 তল্লাশির জন্য সাক্ষী তলব। 103-এর 2 জব্দ তালিকা তৈরি করতে হবে। 103-এর 3 বাড়ির মালিককে 1 কপি দিতে হবে।
103-4 শূন্য জব্দ তালিকা তৈরি করতে হবে। 103-5 তল্লাশিতে যদি সহযোগিতা না করে সেই ক্ষেত্রে শাস্তি 103-5। আশা করি 103-5 পর্যন্ত ক্লিয়ার। এবার আসেন 106 থেকে 10 পর্যন্ত মুজলেকা সম্পর্কে বলছে। 106-তে বলছে শান্তি রক্ষার মুজলেকা 3 বছর, আর 107-এ হচ্ছে শান্তি রক্ষার মুজলেকা 1 বছর, 108-এ হচ্ছে সদাচরণ মুজলেকা 1 বছর, 109 হচ্ছে সদাচরণ মুজলেকা 1 বছর, 110-এ হচ্ছে সদাচরণ মুজলেকা 3 বছর। তাহলে এটা কিভাবে মনে রাখবেন? এটা মনে রাখার বুদ্ধিটা হচ্ছে সদাচরণ মুজলেকা সদাচরণ এবং শান্তি রক্ষার মুজলেকা 106 থেকে 110 পর্যন্ত। এটা মনে রাখার বুদ্ধি হচ্ছে 3 অর্থাৎ 3। 106-এ হচ্ছে 3 অর্থাৎ 3 বছর, 7-এ 1, 8-এ 1, 9-এ 1, 10-এ 3 অর্থাৎ 3 এই সূত্রের সাহায্যে আপনি মনে রাখবেন। অর্থাৎ 106-এ 3 বছর, আর 7-এও 1 বছর, 8-এও 1 বছর, 9-এও 1 বছর, 10-এ 3 বছর, তাহলে 3 অর্থাৎ এই মুজলেকার কার্যক্রম শেষ। এবার আসেন 112 হচ্ছে নোটিশ দিতে হবে। 113-তে হচ্ছে হাজির থাকলে পদ্ধতি, 114 হাজির না থাকলে পদ্ধতি, 115-তে হচ্ছে মুজলেকার আদেশ সংযুক্ত করে দিতে হবে, 116-তে হচ্ছে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি, 117 আর 107 একই জিনিস। 123-এ হচ্ছে মুজলেকার শর্ত অমান্য করলে শাস্তি, 124-এর 6-তে হচ্ছে বিনা পরোয়ানায় গ্রেপ্তার, 127 বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ মৌখিকভাবে নির্দেশ দেবে, 128 বল প্রয়োগ করে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা যাবে, 129 সামরিক শক্তি প্রয়োগ করে, 130 হচ্ছে অধিনায়কের কর্তব্য, 131 সামরিক অধিনায়কের কর্তব্য, আর 132 হচ্ছে বেআইনি সমাবেশ যারা ছত্রভঙ্গ করবে তাদের বিরুদ্ধে মামলা করতে গেলে সরকারের অনুমতি লাগবে। 133 হচ্ছে উৎপাত অপসারণের জন্য জরুরি আদেশ, 134 উৎপাত অপসারণের জন্য যাকে আদেশ দেওয়া হয় তিনি নির্দিষ্ট কতিপয় ব্যক্তির উপর পতিত হবে, আর 135 যার উপর পতিত হবে আদেশ তিনি মানবেন, 136-এ না মানলে শাস্তি, 143 হচ্ছে উৎপাত উপসারণের জন্য পুনরায় আদেশ, 144-এ হচ্ছে জরুরি আদেশ, 145-এ হচ্ছে স্মৃতি আদেশ। এবার আসে 146 হচ্ছে স্মৃতি আদেশ, 147 হচ্ছে 144 জরুরি আদেশ, 145 স্মৃতি আদেশ, 146 যে ক্রুক, 147 হচ্ছে নোটিশ, 148 হচ্ছে সরজমিনে ম্যাজিস্ট্রেট প্রেরণ, 149 থেকে 153 হচ্ছে প্রিভেন্টিং পুলিশিং বলতে কি বোঝায়? পুলিশের প্রতিরোধমূলক ব্যবস্থা। 149-এ বলছে পুলিশ অফিসার আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করবে, 150-এ হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাবে, 151 হচ্ছে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে, 152 হচ্ছে সরকারি সম্পত্তি রক্ষা করবে, 153 হচ্ছে মিথ্যা বাটখারা ইত্যাদি উদ্ধার করবে, 154-তে হচ্ছে এজাহার, 155 হচ্ছে আমল অযোগ্য অপরাধ তদন্ত প্রক্রিয়া, 156 আমলযোগ্য অপরাধ তদন্ত প্রক্রিয়া, 157 হচ্ছে তদন্ত থেকে মানে অপরাধ শোনার পরেও কোনো পুলিশ অফিসার তদন্ত থেকে বিরত থাকা। অর্থাৎ এটা কিন্তু প্রশ্ন আসতে পারে যে পুলিশ অফিসার কোন ক্ষেত্রে কোনো অপরাধ শোনার পরেও তদন্ত থেকে বিরত থাকতে পারে। 157-তে বলা আছে তদন্ত থেকে বিরত থাকতে পারে কোনো আমলযোগ্য অপরাধ শোনার পরেও যদি পুলিশ অফিসার মনে করেন যে এটা তদন্তে নেওয়ার কোনো দরকার নাই বা এটা অপরাধটি ভুয়া কিংবা রাষ্ট্রবিরোধী, এই ক্ষেত্রে তদন্ত থেকে বিরত থাকতে পারে 157 অনুযায়ী। 160-এ হচ্ছে সাক্ষী তলব, পুলিশ অফিসার ঘটনার সাথে পরিচিত কোনো ব্যক্তির নিকট থেকে সাক্ষী তলব করতে পারে। 161 হচ্ছে সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধকরণ, 161-এর 1, 2, 3 আছে একটু পড়তে হবে, সময়ের অভাবটাই যেন দ্রুত যাচ্ছে। 162-তে হচ্ছে তার নিকট থেকে জোরপূর্বক সাক্ষ্য নেওয়া যাবে, 163 বয়পূর্বক তাকে বই প্রদর্শন করা যাবে না, 164 হচ্ছে ম্যাজিস্ট্রেট কর্তৃক স্বাক্ষর জবানবন্দি লিপিবদ্ধকরণ, 165 থানা এলাকায় তল্লাশি, 166 থানার বাইরে তল্লাশি, 167-তে হচ্ছে রিমান্ড। তো রিমান্ডটা তো আমরা সবাই জানি। আচ্ছা, লাইনটা মনে হয় সম্ভবত এখন কেটে যাবে, তারপর আমরা সাথে সাথেই একটু যুক্ত হয়ে যাব একটু দ্রুত গতিতে, ঠিক আছে? আচ্ছা, 169 হচ্ছে জামিনে মুক্তি দিতে পারবে পুলিশ অফিসার, 170-এ হচ্ছে আদালতে প্রেরণ করবে, 171 সাক্ষীকে গ্রেপ্তার। অর্থাৎ পুলিশ অফিসার কোনো সাক্ষীকে যদি বারবার সমন দিচ্ছে হাজির হচ্ছে না, এই ক্ষেত্রে পুলিশ অফিসার গ্রেপ্তার করে উক্ত সাক্ষীকে আদালতে প্রেরণ করবে। আর 172-এ হচ্ছে কেস ডায়েরি, আমরা এর আগে পড়াইছি। 173-এ হচ্ছে চার্জশিট বা ফাইনাল রিপোর্ট, 174-এ হচ্ছে অপমৃত্যু মামলা বা সুরতহাল রিপোর্ট, 175 অপমৃত্যু মামলার জন্য সাক্ষী তলব, 176-এর 1 থানা মধ্যে কোনো আসামি যদি মারা যায় তাহলে ম্যাজিস্ট্রেট সুরতহাল রিপোর্ট করবে, 176-এর 2 হচ্ছে কবর থেকে লাশ উত্তোলন।